শোনো দিদি, আমি আর কাজ করতে পারবো না। আমার 10 বাড়ি কাজ করতে হয়, তোমার বাড়ি কাজ করতে করতে আমার আরও 2-3 বাড়ি কাজ করা হয় না। আমাকে ছেড়ে দাও, আর এই ঠান্ডার মধ্যে আমি এত কাজ করে পারবো না। তোমার বাড়ি অনেক কাজ দিদি, আমি আর তোমার বাড়ি কাজ করতে পারবো না। আচ্ছা, এটা আমার কথা না, শুনুন পুরো গল্পটা, তাহলে বুঝতে পারবেন। আমি এই মাস 2 হলো একজনকে রেখেছিলাম একটু আমার বাড়িতে হেল্প করে দেওয়ার জন্য। তো আজকে এসে বলে গেল যে না, আমি আর তোমার বাড়ি কাজ করতে পারবো না, আমার আরও কয়েক বাড়ি কাজ করতে হয়। তোমার বাড়ি যা কাজ, সেই কাজের টাইমে আমি আরও 2-4 বাড়ি কাজ এক্সট্রা করতে পারবো। তো আমি ওই দিকে করব, আমি তোমার বাড়ি আর কাজ করতে পারবো না। শুনেই মাথাটা একদম খারাপ হয়ে গেল। দৌড়ে দৌড়ে গেলাম আমার হাজব্যান্ডকে বললাম, দেখো দেখো তোমার সংসারে কত কাজ, আমি এতগুলো বছর ধরে একভাবে করে যাচ্ছি, আমার কোনো অভিযোগ নেই। আজকে একজনকে রেখেছি, সে নিজে মুখে বলে গেল, বাবা তোমার বাড়ি যা কাজ, তোমার বাড়ি করতে গেলে আমি 10 বাড়ি করতে পারবো, তোমার বাড়ি আমি কাজ করবো না। আমার হাজব্যান্ড শুধুই বলে যে আমি কোনো কাজ করি না, আমি কোনো কাজ করি না। আজকে শুনিয়ে দিলাম যে সে কি বলে। অন্য একজন এসেও আমার বাড়িতে কাজ করতে চাইছে না, আর আমি ওর বাড়িতে এত বছর ধরে কাজ করছি, তাতেও বলছে কিছু করি না, কিছু করি না। আজকে সঠিক উত্তরটা পেয়েই গেল। এবার এসে আমাকে বলছে, চলো আজকে মেলায় যাবে, এখানে এক জায়গায় মেলা বসেছে, চলো আজকে 3 দিন ধরে মেলা হচ্ছে আমাদের এখানেই কাছে, চলো আজকে রাত্রেবেলা মেলায় নিয়ে যাবো। নিজে থেকেই বলছে চলো মেলায় নিয়ে যাবো, ঘুরতে নিয়ে যাবো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে মেলায় ঘুরেই আসি, মাথাটা গরম রয়েছে, যদি দেখি মেলায় গেলে একটু ঠান্ডা হয়। আর মেলায় যাবো ভাবছি, আর দারুণ দারুণ জিনিস কিনবো, খাবো দাবো। ও বাবা, মেলায় গিয়ে দেখি খাওয়ার জিনিসই বেশি, কোনো কিছু কেনাকাটার জিনিস টিনিস নেই। চারিদিকে ফাংশন হচ্ছে, গান হচ্ছে, হই হই হচ্ছে, আর চেনা মানুষ অনেক রয়েছে, তাদের সাথে আড্ডা দিচ্ছি, গল্প করছি। আর তার সাথে সাথে ওখানে যত খাবার আছে সব খাবার খেয়েছি। এই যে পুচকুটা কিন্তু আমার পরিচিত, আমাকে ম্যাডাম বলে ডাকে, আমার খুব ভালো লাগে। ওকে ডাকলাম, বললাম কি খাবি বাবা, ও একটু জুস খেলো। আর তারপরে দেখো আমার পাশ দিয়ে নেচে নেচে ঘুরে বেড়াচ্ছে, যেহেতু আমি নাচে ক্লাসে যাই, ও সেখানে গিয়ে আমাকে ম্যাডাম ম্যাডাম বলে ডাকে। আর আমি যা না শেখায় ও করার চেষ্টা করে, যদিও ও পারে না, আমার সঙ্গে সঙ্গে থাকে, আমাকে খুব ভালোবাসে। তো ওখানেও আমাকে নাচ করে করে দেখাচ্ছিলো, আর যেহেতু চারিদিকে গান চলছিল, ওরও তো আনন্দ হচ্ছিলো, ও নাচ গান করছিলো। আমি বললাম বাবা আর কিছু খাবি টাবি, বলে অনেকক্ষণ ধরে পুচকুটার সাথে অনেক আড্ডা দিলাম, তারপরে আবার এদিকে একটু চলে আসলাম। এদিকে আবার অনেক খাবার বসেছে, সেগুলো দেখবো, খাবো, অনেক নতুন নতুন খাবার বসেছে। তো তারপরে এইদিকে দেখছি ফাংশনটাও বেশ হচ্ছে, আর ওইদিকে 2-3টে মন্দিরও আছে, ওইদিকটাও একটু যাচ্ছি, এদিকেও ঘোরাঘুরি করছি, সবাই রয়েছে আমরা একসাথে, খুব আনন্দ হচ্ছে। আর যাকে দেখছি তার সাথেই গল্প করছি, কিছুক্ষণ সময় তাদের সাথে কেটেও যাচ্ছে। আর ওই যে দেখো ফাংশন হচ্ছে, গান হচ্ছে, বাবা কি বেসুরা গান যে, বাবা রে বাবা, আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছে। আমি তখন কি করি, গানগুলো শোনার ইচ্ছা না থাকলেও শুনছি, দূর থেকে শুনতে তো হবে যখন গেছি ওখানে। আর এইদিকে মিকি মাউস, এদিকে বাচ্চারা মিকি মাউসে খেলাধুলো করছে, আর ওই দিকটা বেশ অন্ধকার, ওই জন্য আর ওই দিকটা গেলাম না। এদিকে অনেকটা আলো, ওইদিকে একটু আলো দিলে ভালোই হতো। মেলার মাঠটা বেশ অন্ধকার, অনেক বড় মাঠ, তো আলো দিয়ে কভার করতে পারছে না, শুধু খাবারের দোকানগুলোতে একটু আলো আলো দেখছি। এই সময় আমার মনে পড়ে গেল একটা গল্প, কেন না হচ্ছে আমার মোবাইলের পেছনে কিছু টাকা রাখা ছিল, তাছাড়া আমার ব্যাগের মধ্যে দেখি আমি টাকার ব্যাগটা আনতে ভুলে গেছি, ভাগ্যিস মোবাইলের পেছনে কিছু টাকা রাখা ছিল কভারের মধ্যে। তো সেই টাকাটা দিয়ে কেনাকাটা করছিলাম, আমি ব্যাগের মধ্যে টাকা নিতে ভুলে গেছি, সেটা আমি কাউকে বলছি না, বলছি হ্যাঁ হ্যাঁ আমার ব্যাগে টাকা আছে। আমার হাজব্যান্ড 3-4 বার জিজ্ঞাসা করছে, তুমি ফোনের কভার থেকে টাকা বের করে দিচ্ছ কেন, তোমার ব্যাগের মধ্যে টাকা নেই? বলছি হ্যাঁ আছে, কিন্তু তারা তো কেউ জানে না আমার ব্যাগের মধ্যে টাকার ব্যাগটা আনতে ভুলেই গেছি, মেলায় এসেছি দেখো টাকা নিয়ে আসিনি। তো ওখানে হাজব্যান্ড বলে আমি ফোনপে করে দিচ্ছি, তো ফোনপে সব দোকানে ছিল না, কিছু কিছু দোকানে ছিল, কিছু কিছু দোকানে ছিল না। তো সেটা সম্ভব হতো না। যদি বলতাম আমি না আমার ব্যাগে টাকা নেই, তাহলে তো আমি ভীষণ বকা খেতাম। তো এইদিকে ফোনের কভার থেকে বের করে সমস্ত টাকা দিয়ে খাওয়া দাওয়া করছি। এই গল্প থেকে একটা গল্প মনে পড়ে যায়, ছোটোবেলায় আমি আমার বোন ভাই 3 জনে মিলে আমাদের পাশে এক মেলাতে গেছিলাম। তো সেখানে আমাদের রুমালে করে টাকা নিয়ে যেত, তখন তো আর ব্যাগের কোনো ব্যাপার ছিল না, মোবাইলের কভারের কোনো ব্যাপার ছিল না। তো রুমালে করে সবাই টাকা নিয়ে যেতাম, রুমালে বেঁধে দিত ঠাকুমা, আর সেইভাবে টাকাগুলো নিয়ে যেতাম। আমার বোন কী করতো, রাস্তায় যেতে যেতেই রুমালটা হারিয়ে ফেলতো, টাকাটা হারিয়ে ফেলতো। আর আমি আর ভাই আমাদের রুমালগুলো খুব যত্ন করে নিয়ে যেতাম। যখন কেনাকাটা করতাম তখন ভাবতাম যে বোনের জিনিস বোনের টাকা দিয়ে কিনবে, আমরা আমাদের জিনিস আমাদের টাকা দিয়ে কিনবো, কিন্তু দেখা গেল যে বোনের রুমালটা হারিয়েই ফেলেছে। প্রতিবারই এরকম করতো। আর আমরা 2 ভাই বোন আর কি আমাদের রুমালের টাকাটা বের করে এক জায়গায় করে তারপরে জিনিসপত্র কেনাকাটা করতাম, 3 জনে ভাগাভাগি করে বাড়িতে আবার ফিরে চলে আসতাম। তো এটা একটা অন্যরকম আনন্দ ছিল। আর প্রতিবারই আমরা এরকম টাকা নিয়ে যেতাম, বোন এরকম করতে বলে ভীষণ বকতাম। যাওয়ার সময় নিয়ে যেতাম ঠিকঠাক, আসার সময় ভীষণ বকতে বকতে নিয়ে আসতাম, কেননা আমাদের 2 জনের ভাগের টাকাটা ওকে শেয়ার করতে হতো, সেই জন্য আসার সময় ভীষণ বকাবকি করতে করতে বাড়িতে আসতাম। এটা একটা অন্যরকম মজা ছিল। আজকে সেইটা ভেবে আজকে আমার ভীষণ হাসি পাচ্ছে। আজকে যদি আমার ব্যাগে টাকা নেই এটা বলতাম, তাহলে আজকে যে কী হতো তার ভাবার মতো না। তো যাই হোক, ওই দিক থেকে সমস্ত ঘোরাঘুরি করে এইদিকে দেখছি ঘটি গরম বিক্রি হচ্ছে। অনেক কাল ঘটি গরম খাইনি। এই যে ঘটি গরম কাকু এখানে এসে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে বেচছে, কেননা ওখানে অনেকগুলো দোকানপাট রয়েছে, তার মধ্যে উনি ঠিক কায়দা করতে পারছেন না। আর ঘটি গরম মেলায় কে খাবে বলো তো, আমাদের মতো পাবলিক ছাড়া। তো আমরা ওখান থেকে ঘটি গরম খেয়ে নিলাম। কিন্তু যাই বলে এত খাবারের দোকান বসেছে, সব খাবার খেয়েছি, একটু টেস্ট না, কি বাজে বিচ্ছিরি, উফ বাবা। বাড়ি এসে তো আমার রীতিমতো পেটে ব্যথা করেছে সারা রাত। আর এই ঘটি গরমটা বেশ টাটকা ছিল, সব থেকে ভালো যদি খেয়ে থাকি ওখানে ঘটি গরমটা খেয়েছি।
পেয়েছি। তা উনি তো ওখানে ঘোরাঘুরি করছিলেন, আর ওনার কোনো নির্দিষ্ট দোকান ছিল না, উনি ঘুরে ঘুরে বিক্রি করছিলেন, আর বেশিরভাগটা দেখছি অন্ধকারের দিকেই থাকছিলেন। আমার মনে হয় এদিকে থাকলে ওনাকে হয়তো মেলার মাঠে কিছু টাকা পয়সা দিতে হতো, আর উনি গরিব মানুষ, 2-4 টাকার ওই ঘটিকরম বেচবেন, কি মেলার মাঠে টাকা দেবেন বলুন তো। আজকাল মেলার অবস্থাটা এরকমই হয়েছে জানেন তো, যে কোনো মেলাতে গিয়ে দেখছি অতিরিক্ত দাম, তারপরে খাবারের কোয়ালিটি, জিনিসের কোয়ালিটি এত এত খারাপ বলার মতন না। আর তার উপরে কথা হচ্ছে ওরাও বা কী করবে বলুন, মেলার মাঠে যারা কমিটি তারা প্রচুর পরিমাণে টাকা নিচ্ছে ওদেরকে, আর মেলায় বসার জন্য প্রচুরভাবে আর কি টাকা নিয়ে এবার ওরা মেলায় বসবে, তারপরে ধরুন ওরা বেচাকেনা করবে, তারপরে তো সংসারটা চালাবে, ওদের অতগুলো টাকা করে দিতে হচ্ছে, আর যখন ওখান থেকে বেচাকেনা করে ওরা যাচ্ছে হয়তো সেই পরিমাণে টাকা ওরা তুলে নিয়ে যেতে পারছে না, ওরাও তো গরিব মানুষ, এসে দুটো টাকার জন্য ওরা কী করবে, আমাদের মতো পাবলিকের কাছ থেকে তো তুলবে, আর কি করবে বলুন। সমস্ত দোষ হচ্ছে কমিটির একটু কম করে নিতে পারে না, তাহলে তো ওরা আরও 2 পয়সা বেশি লাভ করে নিয়ে যেতে পারে, তাই না? আজকাল সবই বিজনেস হয়ে গেছে সব কিছু, এটা আমার একদমই ভালো লাগে না। আমি যদি পারতাম তাহলে এরকম মেলার মাঠগুলো আমি ফ্রিতে মেলা করিয়ে ওদেরকে আমি ফ্রিতে ইনকাম করানোর সোর্স করে দিতাম। হ্যাঁ, তবে অনুষ্ঠানগুলো চলছে সেই সূত্রে তো কিছু পয়সা তো দরকার, কিন্তু সেই পয়সার জন্য ওদেরকে একেবারে চুষে নেওয়া হবে এটাও ঠিক না। আর ওরা কাদের কাছ থেকে চুষবে, সেটা তো আমাদের কাছ থেকে না, আমাদের মতো পাবলিকের কাছ থেকে বাজে খাবার খাইয়ে কম দামে জিনিস দিয়ে বেশি টাকা নিয়ে নেবে, আমরা তো ঠকছি, তাই না? ওই টাকাগুলো কে দিচ্ছে? কমিটি বোঝে না যে এই টাকাগুলো কারা দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে। যাই হোক না কেন, আমার অত বলে আর লাভ নেই, এই নিয়ে এক সমালোচনা হয়ে যাবে, কত কমেন্ট চলে আসবে তার ঠিক নেই। যাই হোক, আমার যেটা বক্তব্য আমি সেটা বললাম, আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বললাম, যেটা জানি সেটাই শেয়ার করলাম। তারপরে এখানে চলে এসেছি স্প্রিং অনিয়ন, মানে এগুলো খেতে। এবার আমি এর নাম সঠিক জানি না, আলু চিপস বলছি, কখনো বলছি স্প্রিং, কখনো বলছি এই ওই, যাই হোক একটা নাম দিলেই হলো। আর এইগুলো আমি না ভিডিওতে ভীষণ দেখি, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন জায়গায় এইগুলো দেখি যে এরকমভাবে আলু চিপসগুলোকে সুন্দর করে ফ্রাই করে খাওয়া হয়, কিন্তু আমি কোনো দিন এইটা খাইনি। আমি ওই জন্য ভাবছিলাম যে এটা কেমন খেতে হয় আর কেমনভাবে বানাচ্ছে একটু দেখার জন্য ভিডিও করতে গেলাম। তো দেখছি প্রথমে যে আলুটা আমাদের জন্য বসাচ্ছিল সেটাই কি একটা ডিস্টার্ব ছিল, ফেলে দিল। আর এই ভাইটা আমাকে বললো যে দাঁড়াও দিদি, তুমি সুন্দর করে ভিডিও করো, আমি সুন্দর করে এটা করছি, তুমি দেখো, দেখে ভিডিও করো। তো ও ভীষণ সহযোগিতা করলো, কিন্তু কী হলো, প্রথম আলুটা এরকম ডিস্টার্ব ছিল, এই দেখো এটা হচ্ছে না। ও বলছে যা বাবা, আমি তোমাকে ভিডিও করার জন্য বললাম, দেখো প্রথম আলুটাই ডিস্টার্ব, তারতে এটা হবে না, এটা ফেলে দিই আবার একটা আলু দিয়ে আমি সুন্দর করে করছি, তুমি দেখো। আমরা 2টো আলু অর্ডার করেছিলাম, 2টো আলু দিয়ে এরকমভাবে স্প্রিং করে এরকম সুন্দর করে দেখো পরপর কি সুন্দরভাবে বানিয়েছে, খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। আর আমার ছোটো ছেলে বলছে আমি তো এরকম আলু চিপস রোজই বানাই, বাড়িতে বানাতেই পারি, হয়তো এরকম দেখতে হয় না, কিন্তু গোল গোল করে কেটে আমি এভাবে বানাই, এগুলো আমি বাড়িতে একটা আলু 5 টাকা দিয়েই বানাতে পারি। তোমার একটা আলুর দাম কত হতে পারে, 2 টাকা, 4 টাকা, 5 টাকা, এগুলো তুমি 30 টাকা দিয়ে কিনে খাচ্ছ, তোমার এগুলো গায়ে লাগছে না? আমি বললাম না বাবা, এটা তো একটা স্পেশাল ব্যাপার, 30 টাকা 40 টাকা এটা তো নেবেই, কিছু তো করার নেই, মেলার মাঠের ব্যাপার, বাড়িতে খাও একরকম, এখানে খেলে একরকম। এই যে বিস্কুটের গুঁড়োটা দিয়ে নিল, তার আগে বেসনে চুবিয়ে নিল, নিয়ে এই যে ডুবো তেলে এর মধ্যে ভেজে দেবে, ভেজে এটা তুমি যদি একটু হালকা ভাজা খাও সেটাও ওরা করে দেবে, একটু ডিপ ভাজা খাও সেটাও করে দেবে, সেটা জিজ্ঞাসা করে নিচ্ছিল। তো আমরা একটু ডিপ ভাজা পছন্দ করছিলাম, এরপর মেয়োনিজ সস এগুলো দেবে, একটু বিট নুন, একটু চাট মশলা দিয়ে এগুলো পরিবেশন করছে। তো সবাইকে দেখছি দিচ্ছে, আর ততক্ষণে আমাদের জিভে থেকে একদম নাল ঝোল পড়ে যাচ্ছে, কতক্ষণে দেবে, কতক্ষণে খাবো, খেতে কেমন হবে তখনও পর্যন্ত জানি না, কিন্তু যখন খেলাম তখন তারপরে আরও 2-3টে খাওয়ার ইচ্ছা হলো। তো ওখানে যদি 2-3টে খাই, আরও অনেক দোকান ছিল, মোমো ছিল, এগরোল ছিল, তারপরে চাউমিন ছিল, ফুচকা ছিল, আরও অনেক কিছু, মানে বলে শেষ করা যাবে না, প্রচুর প্রচুর খাবারেরই দোকান ছিল, মানে এমনি আর অন্য কিছু জিনিসপত্র কেনাকাটার দোকান সেরকম ওখানে বসেনি। আর যেহেতু ফাংশান হচ্ছিলো, সবাই ফাংশানে গান টান শোনার জন্যই ব্যস্ত ছিল, নাচ গান এই সমস্ত হচ্ছিলো, আর এখানে এসে খাবারের একটুখানি খাচ্ছিলো, আবার ওখানে চলে যাচ্ছিলো বাদাম, তারপরে তোমার ঘটি গরম, সমস্ত ধরনের খাবার দাবার, আইসক্রিম, সব কিছুই ছিল। তো আমাদের কোনো খাবার বাদ যায়নি, আমরা প্রত্যেকটা খাবারই একটু একটু করে টেস্ট করেছি। আর রাত্রে এসে আমার যা পেটে ব্যথা শুরু হয়েছে তার বলার মতন না। দেখো মাঝে মাঝে আবার নিজের মুখটাও দেখাচ্ছি, সেজে গুজে গেছি, তো ঠান্ডার মধ্যে কী আর সাজবো, মাথার উপরে একটা মাফলার আর একটা সোয়েটার আর একটুখানি হালকা একটু টিপ লিপস্টিক, ব্যাস হয়ে গেল। তো এই যে দেখো এখানে এই যে বেশি বেশি করে ডিপ ভাজা করে রেখেছে, আমি বলছি বাবা এগুলো তো পুড়িয়েই ফেলেছে, বলছে এইগুলোও অনেকে খাবে, তারা এরকম ডিপভাবে ভাজতে বলেছে বলেই ওরা ডিপভাবে ভেজেছে, আমরা একটু লাল লাল করে ভাজতে বলেছি, আমরা না ডিপ অতিরিক্ত না অতিরিক্ত হালকা এইভাবেই ভাজতে বলেছি। দেখো এই আমাদেরটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর এই যে যারা কালো কালো করে ভেজে ভেজে খাচ্ছে এটা কীভাবে খায় জানি না বাবা, আমার তো দেখেই কেমন একটা লাগছে, মনে হচ্ছে যেন এই ভাজা খেলেই তো এক্ষুনি পেট ব্যথা শুরু হয়ে যাবে। আসলে বেশি বেশি ভাজা অতিরিক্ত ভেজে উঠলে কালো হয়ে গেলে সেগুলো দিয়ে সত্যি গ্যাস হয় আর পেট ব্যথা করে, তবে এতেও
হবে, কেননা এদের তেলটা তো খুব একটা সুবিধার থাকে না। এরা 3-4 দিন ধরে একভাবে এই তেলে, আপাতত ওখানে মেলা চলছে, সেখানে তো ভাজছে, আর কত জায়গার থেকে তেলগুলো ঘুরিয়ে এনেছে তার ঠিক নেই, আমি জানি না। তো এই যে কিন্তু খেতে ভালো লেগেছে, ওই যে বলে না বাসি জিনিস বাসি পচা খেতে বেশি ভালো লাগে, তো এই হচ্ছে সেই ব্যাপার। এটা খাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে ঘড়ির দিকে একটু তাকাতেই দেখছি 12:55, প্রায় 1টার কাছাকাছি বেজে গেছে। বাড়িতে এসে আবার রান্না করতে হবে। তখন তো রান্না করে যাইনি, গেছি সেই সময় হঠাৎ করে বললো চলো গুছিয়ে নিই, আর তখন এত রাত হয়ে গেছে দেখে আমি বলছি তাড়াতাড়ি করে খাও, তাড়াতাড়ি করে চলো। তখন আমার হাজব্যান্ড বলছে বাবা এখন তোমার তাড়াহুড়ো লেগে গেলো বাড়ি যাওয়ার জন্য, কেন তুমি যে বললে সংসারের কাজকর্ম আমার ভালো লাগছে না, আমি আর কাজকর্ম করবো না, এত কাজকর্ম করতে আমার ভালো লাগে না, তখন নিজে কাজের জন্য ছুটছো কেন বাড়িতে? তাই বললাম না এখন গিয়ে তুমি রান্না করবে আমি খাবো। তা বলছে হ্যাঁ ঠিক আছে, সে না একটু করে দিতেই হবে, না হলে তো আর দেখা লাগবে না, প্রতিদিন সকালবেলা থেকে উঠে সন্ধে পর্যন্ত তুমি একা যদি কাজ করো আর দেখতে হবে না, আমি বাড়ি টিকতে পারবো না। তো আমার যা পাখির মতন গলা, আমি বললাম যাই হোক তাই হোক, যেমন কর্ম তেমন ফল, তুমি যেমন করবে সেরকম তো শুনতেই হবে, যেমন বলবে তেমন শুনতে হবে, এটা তো কোনো কথা না, এটা তো শুনতেই হবে। যাই হোক ওর সাথে একটু খুনসুটি হয়ে গেলে, এরকম আমার নিত্যকালীন চলতেই থাকে, ও কি বললো আমি কি বললাম, এরকম আমাদের প্রতিদিনই চলে, একটু আধটু খুনসুটি না থাকলে তো বেশ জমে না। এরকম আমার মুখটাই এরকম, আমি যা বলি সামনাসামনি বলি, খুব তাড়াতাড়ি বলে ফেলি, আর খুব তাড়াতাড়ি করে সমস্ত কিছু আমি মিটিয়েও ফেলি। আমার মধ্যে ওই সমস্ত থাকে না যে 2-3 দিন ধরে রাগ করে করে বসে থাকবো, ওই চেঁচিয়ে ঝগড়া করি, কথা বলি, গান করি, ব্যাস মিটে গেল সমস্ত ঝামেলা। তারপরে এই যে খাবারটা কিন্তু আমরা সবাই রিভিউ দিচ্ছি, খুব সুন্দর হয়েছে। ওই দাদাভাইও দাঁড়িয়ে শুনছিল, দিদিভাইও ছিল ওনার সাথে, তো ওরা জিজ্ঞাসা করছিল কেমন হয়েছে খেতে, আর যেহেতু আমি ভিডিও করছি সেহেতু ওরাও একটু উৎসাহী ছিল যে কেমন বলে না বলে ভিডিওতে। তবে হ্যাঁ সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল, জিনিসটা খুবই ভালো লেগেছিল। কিন্তু ওই যে বললাম রাত্রেবেলায় কোন খাবারের থেকে কিসের জন্য পেট ব্যথা হয়েছে, আমার হয়েছে, বিশেষ করে কারো কিছু হয়নি। তো আমার অনেকটা পেট ব্যথা করেছিল সারা রাত ধরে, তো হয়তো এটার থেকে নাও হতে পারে, ঘুগনি টুগনি আরও অনেক কিছু খেয়েছিলাম সেগুলোর থেকেও হতে পারে। তো এটা খেতে কিন্তু বেশ টেস্টি ছিল। তারপরে খাওয়া দাওয়া পর্ব এখানে কমপ্লিট করে অত রাত হয়ে গেছে, বাড়িতে দ্রুত চলে আসলাম, এসে একটু ভাত তরকারি এই সমস্ত বসিয়ে নিয়ে দিলাম, 2 পাশে 3 পাশে বসিয়ে দিয়ে তারপরে ঝটপট রান্নাটা হয়ে গেলে রাত্রে আর খাওয়ার কারণে না যে ছিলাম না, ওই রান্নাটা করার সার হয়েছে। আমার ছেলেরা একটু খেলো অল্প অল্প করে, আমি কিছুই খেলাম না, আমার তো অলরেডি বাড়ি আস্তে আস্তে পেট ব্যথা শুরু হয়ে গেছিলো। তো আমরা দুজনে মিলেই রান্নাটা করলাম, একা করিনি, কারণ একা রান্না করতে বলার সাহসও ছিল না, কেন সারাদিন জানে এরপর থেকে শুরু হয়ে যাবে আমার ধকল, আর আজকে যেহেতু মাথাটা গরমই রয়েছে, তো দুজনে মিলে হাতে আনন্দ করতে করতে রান্না বান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া করে আনন্দ করে তারপরে আমার এত পেট ব্যথা করছিলো, আমি খাইনি, ওরা খেয়েছে, খেয়ে শুয়ে পড়লাম। সকালবেলায় উঠে আবার যথারীতি কাজের ফিরিস্তি শুরু হয়ে গেল, একা একা সমস্ত কাজবাজ করছি, আর বকর করেই যাচ্ছি, সারাদিন বক করেও আমার শান্তি হয় না। এই তোমাদের সামনে বক করি, নিজে বক করি, কাজ করি, একা যা নয় তাই করি, যাই হোক সবটাই তোমাদের শেয়ার করি। আবার অনেকে বলবে বাবা এখন হাড়ির খবর সবই শেয়ার করছে, আরে বাবা হাড়ির খবর শেয়ার করবো না তো কি করব, সবার সাথে গল্প করার মতো গল্প আছে তাই শেয়ার করি, যাদের নিজেদের কোনো গল্পই থাকে না তারা কি শেয়ার করবে, আরে বাবা নিজের গল্প নিজের মধ্যে রেখে কী হবে, সবার মধ্যে শেয়ার করলে সবাই তো বুঝতে পারবে আমি কি করি, সবাই কি করে, সবারটা সবাই জানতে পারবে, কারোরটা ভালো লাগলে সেরকমও চলতে পারবে, আর না লাগলে সেরকম চলবে না, সমালোচনাও তো করতে পারবে, সেজন্য তো মানুষের সময় ব্যয় করার দরকার, তাই না? তা হাড়ির খবর বলবো না তো কি, আগেরকালের যুগে হাড়ির খবর বলতো না বলে কি তারা কি খুব ভালো ছিল, আর এখনকার হাড়ির খবর বলে তারা কি সবাই খুব খারাপ? সবাই খারাপ না, এখন যার যেরকম রুচি সে সেইভাবেই ভাববে, যার যেমন রুচি, যার যেমন বুদ্ধি, যার যেমন বিবেক সে সেভাবে ভাববে, আমার যেরকম বিবেক, আমার যেরকম বুদ্ধি, আমি সেইভাবেই চিন্তাভাবনাটা করি, চিন্তাভাবনাটা সবার নিজস্ব ব্যাপার, তাই না? তো সেটা নিয়ে যে যেটা পারে বলতে পারে, কোনো অসুবিধা নেই। তারপরে এই যে দেখো আমি গেছিলাম মোমোর দোকানে গিয়ে ভাবলাম বাড়ির জন্য কিছু মোমো নিয়ে যায়, তার আগে আমার ছোটো ছেলে বলছে এত কিছু খাওয়া দাওয়া হয়েছে, এবার আমি একটু মোমো খেয়ে নেবো, বাবা মোমোটা যে বিচ্ছিরি না, কি বলবো, এগুলো না মনে হচ্ছে মেশিনে তৈরি করে, আজকাল কীরকম নিয়ম হয়েছে, মেশিনে মোমো তৈরি হচ্ছে, ফুচকা তৈরি হচ্ছে, কিন্তু জানো তো হাতে তৈরি করা মোমো ফুচকা যেরকম টেস্ট হয় না, এটা একদম বিদঘুটে একটা স্বাদ, কীরকম যেন কোনো স্বাদই নেই, আর এগুলো যে ময়দা দিয়ে করে না চালের গুঁড়ো দিয়ে করে কী জানি, বাবা আমি বাড়িতে মোমো করি, সত্যি নিজের প্রশংসা নিজে করবো না, মোমো কিন্তু ভীষণ ভালো খেতে হয়। অনেক বকবক করে ফেললাম আজকের মতো, টাটা। আমার গল্পটি ফুরোলো, নোটিকাসটি নড়লো, আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামী দিন দেখা হবে। তো আজকের মতন আসি, ভালো থাকবে, সুস্থ থাকবে, সবসময় হাসি খুশি থাকবে, আর আমার মতন বকবক করতে থাকবে, মন ভালো রাখবে, চিৎকার চেঁচামেচি করতে থাকবে, আনন্দে থাকবে, সবাইকে ভালোবাসবে, বেশিক্ষণ মুখ করে রাখবে না। তো আজকের মতো টাটা, আবারও দেখা হবে।